আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কানাডায় কীভাবে বাসা ভাড়া পাবেন। এবং এই বাসা ভাড়া বিষয়ে A to Z বিস্তারিত থাকবে এই ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে নিই, যারা কানাডা আসতে চান তারা তো 1 মাস আগে থেকেই কানাডাতে কিন্তু বাসা অ্যাভেলেবল থাকে। সেক্ষেত্রে আপনারা কোথায় কোথায় বাসার জন্য খুঁজবেন, কোথায় বাসা খুঁজবেন? প্রথম প্রশ্ন, আমি যেভাবে বাসা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে rentfaster.com। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা কিন্তু বাসার লোকেশন এবং ম্যাপ অনুযায়ী সব কিছু দেখতে পাবেন। বাসার ছবি দেখা যাবে, ওনারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, সব কিছু। সো রেন্ট ফাস্টারের পর আপনি অন্য আরেকটা মাধ্যমে দেখতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেসে একটু সাবধানে দেখতে হবে, কারণ ফেসবুক মার্কেট প্লেসে আপনার স্ক্যামারের পরিমাণটা বেশি থাকে। সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেসটাকে আমি দ্বিতীয় অবস্থান রাখবো। ফার্স্টে রাখবো হচ্ছে rentfaster.com। এই দুটোতেই আপনার হয়ে যাওয়ার কথা। তারপরেও আরও কিছু আছে, কিজিজি এবং অন্যান্য কিছু সাইট আছে যেখান থেকে আপনারা বাসা ভাড়া পেতে পারেন। বাট আমার কাছে মনে হয় আপনি রেন্টফাস্টার অথবা ফেসবুক মার্কেট প্লেস থেকেই আপনি বাসাটা খুঁজে পাবেন। সো দ্বিতীয় কাজ কি, যখন আপনি বাসা দেখলেন এবং খুঁজে পেলেন, আপনার লোকেশন সব কিছু আপনি যখন দেখলেন যে ইটস কনভিনিয়েন্ট, আপনি কনভিনিয়েন্ট কখন বুঝবেন? যে আপনার বাসার আশেপাশেই যেন বাস স্টপটা থাকে কিংবা এলআরটি স্টেশনটা থাকে, অথবা আপনার যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার স্কুলটা কত দূরে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রথম এসেই কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না, কিছু সময় লাগবে অথবা প্রসেসিং লাগবে। সেজন্য আপনাকে কি করতে হবে? সেজন্য আপনাকে এমন একটা লোকেশনে বাসা ঠিক করতে হবে। শুধুমাত্র রেন্টের দিকে তাকালে কিন্তু হবে না, যে রেন্ট কম সেখানে আপনি বাসা নেবেন এরকম না। বিষয়টা হচ্ছে যে রেন্ট যদি একটু বেশিও হয়, সেক্ষেত্রে আপনারা এমন একটা লোকেশন চুজ করবেন যেখান থেকে এলআরটির অ্যাক্সেসটা খুব কাছে, বাসের অ্যাক্সেসটা খুব কাছে, এবং আপনার গ্রোসারি শপিং থেকে শুরু করে সব কিছু যেন কনভিনিয়েন্ট হয়। আমি জানি যে সব কিছু একসাথে পসিবল না, কিন্তু খুঁজে যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তো আসার আগে অবশ্যই এই বিষয়গুলো রিসার্চ করবেন। আপনি সার্চ দেবেন আপনি যে লোকেশনে আসতে চান, আপনার যে কর্মস্থল, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, সেটার আশেপাশে আপনি কীভাবে বাসার ভাড়াটা নিতে পারেন। সো এটা হচ্ছে দ্বিতীয় পরামর্শ। এরপর যেটা হবে যে আপনি যখন কানাডায় আসতে চাচ্ছেন, তখন আপনাকে তো এখানকার নিশ্চয়ই অনেকেই আপনি চেনেন, কানাডায় আপনার পরিচিত অনেকেই আছে। সো সেক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে এই বাসাটা আমি দেখেছি, এই বাসাটা আমার চুজ হয়েছে, সো আমি এই বাসাটা চাচ্ছি যে তুমি এই বাসাটা আমার পক্ষে দেখো। সো কানাডায় যদি আপনার পরিচিত কেউ থাকে, তাকে তো অবশ্যই রিকোয়েস্ট করবেন যে বাসাটা যেন সে তার সময় অনুযায়ী একটু দেখে আসে। সব কিছু যদি ভালো লাগে, তাহলে হচ্ছে বাসার যে ওনার, সে আপনার কাছে কিছু ডকুমেন্টস যাবে। সেই ডকুমেন্টসের লিস্টগুলো আমি বলছি। সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ইনকাম, যে আপনি আসলে এখানে এসে বাসা ভাড়াটা দিতে পারবেন, সেটার জন্য আপনার প্রুফ লাগবে। তো আপনি যদি বাংলাদেশে জব করে থাকেন, তাহলে সেখানকার স্যালারি স্টেটমেন্ট এরকম কিছু দিতে হবে, যেটা আমি দিয়েছিলাম। পরবর্তীতে কাজে লাগেনি, কারণ আমার পক্ষে যে বাসা দেখেছিল, সে তার ক্রেডিট স্কোর, তার ব্যাংক ব্যালেন্স দিয়েই সে হচ্ছে কো অ্যাপ্লিক্যান্ট হিসেবে অ্যাপ্লাই করেছিল, যে আপনার সাথে সাথে কানাডায় যে আছে সে হচ্ছে আপনার কো অ্যাপ্লিক্যান্ট হিসেবে অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে আপনার ওরকম কোনো ডকুমেন্টস লাগবে না। সেটা আপনি ওর সাথে কথা বলে, ওনারের সাথে কথা বলে সেটা আপনি ফিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনার যদি ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ থাকে, সেই ডকুমেন্টস আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে প্রথমে যেটা করতে হয়, একটা ড্যামেজ ডিপোজিট দিতে হয়। আমরা যেমন বাংলাদেশে অ্যাডভান্স 1 মাসের পেমেন্ট করি, এখানে হচ্ছে 1 মাসের আগেই হচ্ছে একটা ড্যামেজ ডিপোজিট দিতে হয়। যদি আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আপনার 1 মাসের বাসা ভাড়ার সমান পরিমাণে একটা ড্যামেজ ডিপোজিট আপনাকে প্রথমে তাকে ডিপোজিট করতে হবে। কারণ আপনি যখন বাসা ছেড়ে দিবেন, তখন তারা পুরো বাসাটা আবার হোল চেক করবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো সমস্যা করে থাকেন, কোথাও রং লেগে থাকে, কিংবা কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো স্ক্র্যাচ পড়ে থাকে, তাহলে তারা ড্যামেজ ডিপোজিট বাবদ তারা কিছু টাকা আপনার কেটে রাখবে। এই টাকাটা পরবর্তীতে আপনাকে ফেরত দেওয়ার কথা। সো এখন যেটা আমি বলবো, যে আপনি যখন আপনার এখানকার পরিচিত কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, সে বাসাটা দেখলো, তারপর আপনার বাসাটা চয়েস হয়ে গেল, এবং আপনি যদি এরকম হয় যে হ্যাঁ, তুমি ওখান থেকে টাকাটা দিয়ে দাও, পেমেন্টটা করে দাও, আমি কানাডায় এসে তোমাকে টাকা দিব, সেটা হচ্ছে বেস্ট ওয়ে। সো বাসা দেখার ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে আমি যে যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো এখানে 1 বেড 1 বাথরুম যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এটা পারফেক্ট। এবং এটার বাসা ভাড়াটার রেঞ্জটা হচ্ছে 1000 থেকে শুরু হয়, 1000 কানাডিয়ান ডলার থেকে শুরু হয়। এটা 1350 পর্যন্ত হতে পারে। এখন বাসা ভাড়া রিসেন্টলি অনেক বেড়ে গেছে।
সো $1000 যদি হয় সেক্ষেত্রে এটাকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, আপনি 100 ধরেই করেন, প্রতিটা কানাডিয়ান ডলার যদি 100 হয় সেক্ষেত্রে কিন্তু $1,00,000। সো বাসা ভাড়ার পাশাপাশি আরও কিছু খরচ কিন্তু এখানে আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, কারণ এখানে গ্রোসারি শপিং সেটা কী পরিমাণ খরচ হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া দিব পরবর্তী ভিডিওতে। গ্রোসারি শপিং বাদেও কিন্তু আপনার আরও কিছু খরচ হবে, যেটা হচ্ছে ইলেকট্রিক বিল থাকবে এখানে। নর্মালি হচ্ছে ওয়াটার এবং হিটটা ইনক্লুডেড থাকে, হিটিং এবং ওয়াটারটা ইনক্লুডেড থাকে। আপনার যেটা এক্সট্রা খরচ হয় সেটা হচ্ছে পার্কিংয়ের জন্য এক্সট্রা খরচ লাগতে পারে, সেটা ওনার সাথে কথা বলে আপনারা জানতে পারবেন যে পার্কিংটা সেটা ইনক্লুডেড কিনা। তো নর্মালি প্রথমে যারা আসে তারা অনেকেই হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্টটা প্রিফার করে, কারণ এটা একটু ভাড়া কম কম্পারেটিভলি অন্যগুলোর চাইতে। সেক্ষেত্রে আরও কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে বাচ্চা অ্যালাউড কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। আপনাদের যদি বাচ্চা থাকে ওনাদের সাথে কথা বলতে হবে যে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন এবং তারা এটা অ্যালাউ করবে কিনা, কারণ এখানে ম্যাক্সিমাম বাসায় কিন্তু আবার হচ্ছে অ্যাডাল্ট বিল্ডিং, সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া নর্মালি স্টার্ট হয় 900 থেকে 1100-1200 পর্যন্ত হয়। এরপরে আপনার যেটা আসে যে 1 বেডরুম 1 বাথরুম অ্যাপার্টমেন্ট, যেটা ছোট ফ্যামিলির জন্য। এক্ষেত্রেও কিন্তু আপনাকে চেক করতে হবে যে সেখানে বাচ্চা অ্যালাউড কিনা। তো এটার রেঞ্জটা শুরু হয় 1000 থেকে 1050 থেকে শুরু হয়, নর্মালি 1050 থেকে উপরের দিকে যেতে পারে, এবং এটার কম বেশি হতে পারে। সেটা আপনারা এই রেন্ট ফাস্টার কিংবা মার্কেট প্লেস থেকে এটা চেক করে নিতে পারেন, এবং ইকুইভ্যালেন্ট টাকাটা আপনার কনভার্ট করে দেখতে পারেন যে বাংলাদেশি টাকায় কত আসতেছে। এরপর আসছে 2 বেডরুম। এটা নর্মালি যারা প্রথমে আসে তারা কিন্তু 2 বেডরুম নেয় না, অনেকেই শেয়ারিং হিসেবে নেয়। তবে 2 বেডরুমের অ্যাপার্টমেন্টগুলো নর্মালি 1250 থেকে স্টার্ট হয়, এবং এগুলো 1450, 1800 এরকমও হতে পারে। সো ব্যাচেলরদের জন্য আরেকটা পারফেক্ট ওয়ে হচ্ছে শেয়ারিং করে থাকা। 2 বেডরুম কিংবা 1 বেডরুম যেটাই হোক না কেন, সেই ধরনের ফ্ল্যাট তারা যদি কয়েকজন মিলে শেয়ারিং করে থাকে তাহলে কিন্তু খরচটা কম হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকেই $500 মধ্যে 500 থেকে 600 এরকম খরচ হয় শেয়ারিং যদি অ্যাপার্টমেন্ট নেওয়া হয়। স্টুডেন্ট যারা প্রথমে সিঙ্গেল আসবেন তারা কিন্তু এটাকে প্রিফার করে। সো $500কে যদি আপনি কনভার্ট করেন তাহলে কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো হয়ে যায়। সো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আচ্ছা, এখন আমি যেটা বললাম এতক্ষণ যেগুলো বলেছি ভাড়া সম্পর্কে, সেটা আমি এখানে ক্যানাডিয়ান ডলারে বলেছি, সেগুলো আমি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করে বলি তাহলে স্টুডিও অ্যাপার্টমেন্ট স্টার্ট হয় প্রায় 90,000 থেকে স্টার্ট হয়। এটা আরও বাড়তে পারে, এটা হচ্ছে বাসার লোকেশন এবং সব কিছু এটার উপর ডিপেন্ড করে। সেকেন্ডলি যেটা হচ্ছে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট এবং 1 বাথ অ্যাপার্টমেন্ট যেটা হয় সেটা কিন্তু 1050 থেকে শুরু হয় ক্যানাডিয়ান ডলারে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ সামথিং, 1 লাখ প্লাস টাকা। এবং 2 বেডরুমের যে বাসাগুলো আছে সেগুলো কিন্তু আরও একটু বেশি হবে, সেগুলো 1250 ক্যানাডিয়ান ডলার হয়, সেটা প্রায় এখানে কানাডিয়ান বাংলাদেশি টাকায় সেটা হবে প্রায় 1,20,000, 1,25,000 এরকম। সো এটা কিন্তু শুধুমাত্র আমি এখন যে প্রভিন্সে আছি, আমি ক্যানাডার অ্যালবার্টার প্রভিন্সের এডমন্টন সিটিতে আছি। এখানকার বাসা ভাড়া সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। এটা কিন্তু কম বেশি হতে পারে অন্যান্য প্রভিন্সের ক্ষেত্রে কিংবা অন্যান্য সিটির ক্ষেত্রে। সো আপনারা সেটা কিন্তু অনলাইনে দেখে নিতে পারেন। rentfaster.com যে ওয়েবসাইটটা, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেস থেকে সেখান থেকেও আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। কানাডার অন্যান্য প্রভিন্স শহরগুলোতে কিন্তু একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা চেক করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, এখানকার বাসাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পেট অ্যালাউড থাকে, মানে আপনার সাথে যদি পোষা কুকুর কিংবা বিড়াল থাকে তারা অনেক ক্ষেত্রেই অ্যালাউ করে সেটা। কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুবই মানে অবাক হয়েছি যে বিড়াল কুকুর অ্যালাউ করলে অনেক সময় বাচ্চাদের অ্যালাউ করে না। লেখা থাকে অ্যাডাল্ট বিল্ডিং, মানে এই বাসাতে শুধুমাত্র অ্যাডাল্টরাই থাকতে পারবে, কোনো বেবিরা থাকতে পারবে না। সো বাসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কনফার্ম করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কম রেন্ট দেখে অনেক সময় তাড়াতাড়ি অ্যাগ্রিমেন্টে সবাই চলে যেতে চায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের বাচ্চা কিন্তু সেখানে অ্যালাউড না। সো বাচ্চা সহ যারা আসবেন তারা কিন্তু এই বিষয়টা আগে কনফার্ম করবেন। তো সবাই ভালো থাকবেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয় সম্পর্কে জানার থাকে, তাহলে আমাকে রিচ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, তাহলে আমি সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।